স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিল, সাথে আছে আমি শামীম জাহিদ। আসছে বাজেটে প্রায় 1.5 লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের। তবে চলতি অর্থ বছরের পরিস্থিতি বিবেচনায় একে উচ্চাভিলাষী বলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে উৎসে কর এবং কর্পোরেট ট্যাক্স সহ অন্যান্য কর কমানো হলে এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। আজ আমাদের আলোচনার বিষয় রাজস্ব আদায়ের লক্ষ্য। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর এবং BIDS এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। চলতি বাজেটে প্রায় 1,36,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয় জাতীয় রাজস্ব বোর্ড NBR-কে। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থ বছরের প্রথম 6 মাসে রাজস্ব আদায়ের চিত্র ছিল বেশ খারাপ। 8 মাস শেষে ঘাটতি ছিল 5,000 কোটি টাকার বেশি। বাধ্য হয়েই তাই লক্ষ্য কমানো হয় 11,000 কোটি টাকার মতো। তবে অর্থ বছর শেষে তাতেও ঘাটতি থেকে যাবার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতেই আসছে বাজেটে 1,49,720 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে NBR-কে। গেল অর্থ বছরের তুলনায় যা 20% বেশি। এটাকে বলবো আমি যে ওভার অ্যাম্বিশাস একটা টার্গেট, খুব বিরাট একটা দায়ভার হবে NBR এর জন্য। যেই টার্গেটটা ধরা হয়েছে সেটা অর্জন করা চ্যালেঞ্জিং হবে, এটা বলা যায়। দীর্ঘ সহিংসতার পর অর্থনীতিতে গতি ফিরে এলেও আমদানি আশানুরূপ বাড়েনি। এর মধ্যে নতুন বাজেটে পোশাক শিল্পে উঠছে কর কমছে অর্ধেকের বেশি। পরিধি বাড়ছে ব্যক্তি আয়ের করমুক্ত সীমারও। এর বাইরে কর্পোরেট ট্যাক্স সহ বিভিন্ন কর কমানোর দাবি আছে ব্যবসায়ী মহলের। নতুন বাজেটে এসব কার্যকর হলে রাজস্ব আদায় লক্ষ্য পূরণ বেশ কঠিন হবে বলছেন বিশ্লেষকরা। মানে রাজনৈতিকভাবে যেভাবে এটাকে পেন্টিং দেওয়া হোক না কেন, প্রকৃতপক্ষে অর্থনীতি বেশ থমকে আছে। কর নীতি এবং কর প্রশাসনের সংস্কারের ক্ষেত্রে কী পদক্ষেপ নিচ্ছি তার উপরে নির্ভর করবে টার্গেট কতটা আমরা অর্জন করতে সক্ষম হব। তাদের মতে এর মধ্যে রাজনীতি আবার অশান্ত হলে বাড়বে সহিংসতা, বাড়বে হরতাল অবরোধ। তখন রাজস্ব আদায় লক্ষ্য পূরণই হবে অসম্ভব। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর আহসান এইচ মনসুর, ডক্টর নাজনীন আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনারা কেমন আছেন? ডক্টর আহমেদ, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে চাই। এবারে বাজেটে যে রাজস্ব আদায় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এটা আমরা সবাই বলছি, অনেকেই বলছেন যে এটা উচ্চাভিলাষী। এটা কেন উচ্চাভিলাষী? আমরা বলছি যে উৎসে কর কমানোর কথা বলা হচ্ছে যে কর্পোরেট ট্যাক্সও কমে যাবে, ব্যক্তি কর সীমা যে সেটারও স্ল্যাব বাড়ছে। কেন এটা? অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে আমরা আগামী বাজেট দেখার আগে দেখা উচিত যে এই বাজেটের পর্যালোচনাটা আগে হওয়া উচিত। এখন পর্যন্ত আমাদের রাজস্বের প্রবৃদ্ধি কিন্তু 10%-এর নিচে আছে এবং টার্গেট প্রায় 5,000 কোটি টাকার নিচে যদি প্রথম 8 মাস হিসাব করা যায়। শুধু 5,000 কোটি নয়, সরকারি হিসাবে যেটা বলা হয়েছে যে 1,24,000 কোটি টাকা হবে, সেটা হবে না। 1,25,000 কোটিও হবে না। 1,20,000 কোটি যদি হয় সেটাও আমাদের জন্য আমার মনে হয় যে একটা বড় অর্জন হবে। এখন যে 10% হারের নিচে আছে বর্তমানে, সেটাকে 15 উপরে যদি আমরা নিতে পারি এই বছর, তাহলে আমরা মনে করতে পারি যে আগামীতে আমরা কিছুটা ভালো ফল দেখাতে পারবো। কিন্তু সত্যিকারের অর্থে মানে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে কিছুটা স্থিতিশীলতা এসেছে, কিন্তু অর্থনীতি যে বড়ভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটা কিন্তু আমাদের কোনো ধরনের ইন্ডিকেশন এখনো বলে না। সেটা প্রাইভেট সেক্টর ক্রেডিট এখনো ফল করছে, ইম্পোর্টের আমদানির যে প্রবণতা সেটা এখনো বাড়ছে না, এবং সরকার বিনিয়োগের ক্ষেত্রে আমরা কোনো ধরনের পজিটিভ নিউজ পাচ্ছি না। এই তিনটাকে মনে রেখে আমরা যদি মনে করি যে আগামীতে আমরা কিভাবে কর অর্জন করব, তাহলে হয়তো এই লক্ষ্য যেটা সরকার বলছে 20% সরকারি হিসাবে, আমাদের হিসাবে 25%, অন্তত পক্ষে 25%, সেটা কিভাবে অর্জন হবে, কিভাবে আমরা 10% থেকে 25% নিয়ে যেতে পারবো আগামী বছর, আগামী অর্থ বছরে, সেই কনটেক্সটটাকে আগে চিন্তা করতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে এটা আসলে সম্ভব নাকি অসম্ভব। ডক্টর আহমেদ, আপনার কি মনে হয় যে এটা কি আসলে সম্ভব কিনা? যেটা ডক্টর মনসুর বললেন যে এই বছরের যে অভিজ্ঞতাটা, চলতি অর্থ বছরের অভিজ্ঞতা, সেই বিবেচনায় যদি আমরা নেই, তাহলে তো এটাকে কি বিচারে এতটা বৃদ্ধির চিন্তাটা করা হলো সেটা যদি সরকার স্পষ্ট না করেন, তাহলে চলমান যে অবস্থা, যে ইন্ডিকেশনগুলো অর্থনীতির গতিটা আমরা যেমন দেখছি, তাতে মনে হয় যে এই লক্ষ্যটা অর্জন
সম্ভব হবে না বললে তো একদম সরাসরি বলে দিলাম, কিন্তু কথা হচ্ছে যে এই লক্ষ্যটা অর্জন যে অনেক কষ্ট হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, বা এটার সম্ভাবনা খুবই কম এই লক্ষ্যটা অর্জনের, এই কথা বলা যায় যে এটা এই লক্ষ্য অর্জনের সম্ভাবনা খুবই কম যদি অর্থনীতি বর্তমান যে গতিধারায় আছে সেইভাবে চলে। এবং সেক্ষেত্রে কথা হচ্ছে যে গত বছরের এই 11,000 কি 15,000 কোটি টাকার ঘাটতির অভিজ্ঞতাকে মাথায় রেখে আমরা যদি সে দায়ভার শুধু রাজনৈতিক অস্থিরতার ঘাড়ে দিয়ে দেই যে গত বছর অস্থিরতা ছিল বলে এই আদায় হয়নি, তাহলে এখন আমাদের মনে এ প্রশ্নও করতে হবে যে সেখান থেকে কি রাজনৈতিক বা ব্যবসায়িক যে এনভায়রনমেন্ট, যে পরিস্থিতি, সেখানে কি আমরা অনেক দূর অর্জন করেছি? সেখানে কি নতুন ধরনের ডাইমেনশন তৈরি হয়নি? আমার হরতাল অবরোধের জায়গায় কি অন্য ধরনের জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না, যেটা ব্যবসা বাণিজ্য, মানুষের যে আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা অর্থনীতির রাজনীতির প্রতি, সেই জায়গাগুলোতে কি আমরা নতুন ধরনের হুমকির সম্মুখীন হইনি? তাহলে সেটাই যদি হয়ে থাকি, অবরোধের জায়গায় যদি নতুন আরেক রকম ডাইমেনশন তৈরি হয়ে থাকে, তাহলে প্রশ্ন জাগে যে সেই বাস্তবতার বিচারে আমরা এই লক্ষ্য অর্জন কি করে আমরা টার্গেট করছি। আচ্ছা, ধন্যবাদ ডক্টর আহমেদ। আমি আপনাকে ফিরে আসবো ডক্টর মনসুর। সাধারণত দেখা যায় যে একটা রাজনৈতিক সরকার তার প্রথম বছরে কিছু অজনপ্রিয় সিদ্ধান্ত নিয়ে থাকে, কিন্তু আমরা যা দেখলাম সেটা মনে হচ্ছে না। ব্যক্তি কর আইসমে সেটা বাড়ানো হচ্ছে, উৎসে কর কমানো হচ্ছে, কর্পোরেট ট্যাক্স কমানো হবে। সমস্যাটা কোথায় আসলে? এটা কি রাজনৈতিক সমস্যা? এগুলোকে যে সবই সমস্যা আমি তা বলবো না, কিছু হচ্ছে যে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন আছে। যেমন কর্পোরেট ট্যাক্সের যে হারটা বাংলাদেশে 42.5% সর্বোচ্চ হারটা, সেটা অবশ্যই খুব বেশি এবং এটাকে কমানো যুক্তিসঙ্গত। আমরা অনেক বছর ধরে বলে আসছি যে সরকার ক্রমান্বয়ে এটাকে কমিয়ে 30-35-এর দিকে নিয়ে যাক। এক বছরে সম্ভব না, কিন্তু ক্রমাগত সরকার এটা শুরু করুক। অন্যগুলো আবার যেমন আমি মনে করি, যেমন প্রত্যেক বছরই যে আমাদের যে ব্যক্তিগত যে কর সীমাটা বৃদ্ধি করে দেওয়া হয়, সেটাকে হয়তো সরকার এই বছর না দিলেই পারতেন। অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে তিনি আগামী 10 বছরের জন্য এটা আর করবেন না, কিন্তু সেটা তো একটা বক্তব্য, উনি হয়তো 10 বছর থাকবেনও না। কাজে ওই বক্তব্যের কোনো আমরা কোন ধারাবাহিকতা দেখতে পাবো কিনা জানি না। যদি সিদ্ধান্ত মানে সরকার প্রথম বছর কখনোই নেয় না। হ্যাঁ, উনি যদি সত্যিকারের অর্থে চান এই বছর উনি যেন না দিতেন, তাহলে বোঝা যাবে যে উনি ওটাকে বিশ্বাস করে এই বছর থেকে ওটা কার্যকরী করার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। আর জিনিস যেটা হচ্ছে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, সেটা হচ্ছে করের কাঠামোগত পরিবর্তন এবং সেই সাথে কর প্রশাসনের বড় রকমের পরিবর্তন আনা। এই বিষয়ে আমি কিছু বলতে চাই পরবর্তী। আচ্ছা, আমি ফিরে আসবো শেষ আপনার কাছে। ডক্টর নাজনীন আহমেদ, অর্থমন্ত্রী সম্প্রতি বলেছেন যে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না। সবসময় হয়, কিন্তু এবার কি আপনার মনে হয় যে অর্থমন্ত্রী তার বক্তব্যতে রাখতে পারবেন, স্টিক করতে পারবেন? আমি কথাটাই বলতে চাচ্ছিলাম যে উনি কিন্তু আগেও বলেছেন এবং এবার কিন্তু অন্য সময় অর্থনীতিবিদরা এরকম বা এই ধরনের পরিস্থিতিতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পরে যে মতামতগুলো দিয়ে থাকেন, তার মধ্যে একটা জোরালো বক্তব্য কিন্তু ছিল দীর্ঘদিন থেকে, যে এই সাদা করার সুযোগ দিয়ে কি লাভ আমরা পেয়েছি, কতখানি কালো টাকা সাদা হয়েছে, সেই কথাটাই কিন্তু অর্থমন্ত্রী বলছেন। ওই যুক্তিটা দেখিয়েই উনি বলছেন যে যেহেতু লাভ হয় নাই, সুতরাং এইবার আমি কালো টাকা সাদা করার সুযোগ দিব না। এখন যদি এই যুক্তি উনি মেনেই নিয়ে থাকতেন, তাহলে তো আগের বছরগুলোতে ওনার দেওয়ার কথা ছিল না। তো আমি বাজেটের দিন পর্যন্ত অপেক্ষা করতে চাই, ঘোষণার দিন পর্যন্ত, যে আসলেই অর্থমন্ত্রীর মনে এই রিয়েলাইজেশনটা হয়েছে কিনা যে এই সুযোগে আসলে তেমন কোনো অর্থনীতির তেমন কোনো লাভ হয় না। তো আমি বাজেটের দিন ওনার ঘোষণা শোনার আগ পর্যন্ত আমি নিশ্চিত হতে পারছি না যে এটা আসলেই এই বক্তব্য সঠিক। ডক্টর মনসুর, আপনার কি মনে হয় যে কালো টাকা সাদা করার সুযোগ নিশ্চয়ই থাকা উচিত নয়, কিন্তু অর্থনীতিকে কোনো উপকার দিকে, একটা দিকে উপকারের দিক আছে যেটা বলা হয়ে থাকে কখনো কখনো, যে যুক্তি করে দেখানো হয় সরকারের পক্ষ থেকে? না, কোনো উপকার আসছে বলে আমার মনে হয় না। যেটা আমি মনে করি যেটা অপকারই বেশি, এবং বেশি না, প্রথমত অনৈতিক, অনৈতিক দিক তো আছে, এবং অর্থনৈতিকভাবে একটা এক ধরনের রং ইনসেন্টিভ স্ট্রাকচার তৈরি করে, যে আমি সরকার এখন কর না দিয়ে আমি পরবর্তীতে আমি দেখব যখন আমি একটা সুযোগ পাবো এটা দেওয়া। এই প্রবণতাটা থেকে জনগণকে বের করে আনতে হবে এবং এক ধরনের পানিশমেন্ট মেন্টালিটি করতে হবে যে এটা করে পার পাবে না, তোমার এখনকার প্রদেয় কর এখনই ইউ মাস্ট পে অ্যাজ এ ট্যাক্স পেয়ার। আরেকটা জিনিস আমি ওনার সাথে অ্যাড করতে চাই, উনি যেটা বলেছিলেন যে পার্সোনাল ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা যে বাড়িয়ে দেয় বছর না বাড়লে পারতেন, এবং ওইটার পাশাপাশি আসলে এটা কেন বাড়ায়, এটা মনে করে যে দরিদ্রকে আমি হেল্প করছি, সো দ্যাট আমি স্ল্যাব বাড়িয়ে দিলাম, বেশি লোক যাতে ট্যাক্স না দেয়। কিন্তু যেটা করতে পারে যে আমার শুরুর ট্যাক্স রেটটা 10%ই কেন হতে হবে, আমরা কি আরেকটা রেট আরেকটু নিচে করতে পারি, যেখানে 5% বা 7% বা আরো কম, তাহলে কিছু হলেও মানুষ একটা ট্যাক্স দিল, ওইটা কিন্তু করতে পারেন, যে আমি আরেকটা স্ল্যাবটার নিচে রেখে সেখানে ট্যাক্স রেটটা আরো অনেক কম। ধন্যবাদ ডক্টর আহমেদ। আমাদের সমাজের বিরুদ্ধে যাওয়ার
সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শিগগিরই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর এবং বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজদিন আহমেদ। ডক্টর নাজদিন আহমেদ এবং ডক্টর আহসান এইচ মনসুর, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। ডক্টর মনসুর, আপনার কাছে এবার প্রশ্ন। আপনি বিরতিতে যাবার আগে কথা বলছেন যে ট্যাক্স প্রশাসনে কিছু সংস্কারের প্রয়োজন, তবে আসলে আরো বাড়তি ট্যাক্স আদায় করা সম্ভব। আপনি কি ব্যাখ্যা করবেন? আমরা যদি আমাদের কর ব্যবস্থাপনাটাকে দেখি, আমাদের প্রধানত তিনটে কর: আয়কর, ভিএটি আর হচ্ছে আমদানি শুল্ক। আমদানি শুল্ক ক্রমাগত কমে যাচ্ছে। আমদানি শুল্ক 90 দশকের প্রথম দিকে এটা ছিল 37% আমাদের করে, এখন সেটা 12% চলে আসছে। লক্ষণীয় পরিবর্তন বা ডিক্লাইন। এটা হওয়া উচিত, ইন্টারন্যাশনাল সিস্টেমের সাথে এটাই হয়। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমাদের মূল্য সংযোজন কর এবং আয়করের উপর আমাদের নির্ভরতা বাড়ছে এবং সেটা তারা যোগানও দিতে পারছে। কাজে আমাদের রিফর্মটা হতে হবে এই দুই ক্ষেত্রে সর্বোচ্চ। এবং এখানে পটেনশিয়াল যদি আমরা দেখি গত 4-5 বছরে এই সরকারের আমলে আমরা কিন্তু ভালো ফল পেয়েছি। আচ্ছা। এবং দুটো কারণে হয়েছে। মূল্য সংযোজন করে বেশ কিছু সংস্কার করা হয়েছিল 2010 সালে, 2011 সালে অর্থ বছরে, এবং সেটার ফল আমরা পাচ্ছি। এখন বেশি দিন চলবে না যদি আরো নতুন সংস্কার না নিয়ে আসা হয়। আর আয়করের ক্ষেত্রে প্রধানত যেটা করা হচ্ছে সেটা হচ্ছে উৎসে কর্তন। এই ব্যবস্থাটাকে খুব বড়ভাবে জোরদার করা হয়েছে এবং এটা ভালো দিক, এটাই করতেই হবে। এটাকে আমরা সমালোচনা করে অনেকে, কিন্তু আমি মনে করি যে পৃথিবীর সব দেশে এটা করে থাকে এবং এটার জন্যই করতে হবে। এবং এটার সাথে যদি আমরা ভালোভাবে পেরোল ট্যাক্সটাকে মনিটর করতে পারি, আয়কর অনেক বাড়বে আগামীতে। এখন এই দুই ক্ষেত্রেই বড় রকমের সংস্কার প্রয়োজন। আয়করের ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে আছে। মূল্য সংযোজন করের ক্ষেত্রে আইনটা সুন্দরভাবে হয়েছে। এখন আইনের বাস্তবায়ন নিয়ে অনেক ধরনের মডার্নাইজেশন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সরকারের উচিত হবে এই কার্যক্রমটাকে এগিয়ে নিয়ে যাওয়া দ্রুততার সাথে এবং ফার্মলি। তা করতে পারলে দুটো সংস্কার যদি আমরা নিয়ে নিতে পারি, আমরা কিন্তু 20% প্রবৃদ্ধি বেশি এই দুই ক্ষেত্রে কনসিস্টেন্টলি পেতে পারি, যেটা আমরা গত 4 বছর দেখেছি। কাজেই এটা সম্ভব। এবং এটা যদি হয় তাহলে অর্থমন্ত্রীর যে দিক নির্দেশনা, উনি যেটা বলেছেন যে আমাদের কর জাতীয় আয়ের প্রপোর্শনে যে কর বর্তমানে যেটা 11%, সেটাকে উনি 5 থেকে 6% বাড়িয়ে এটাকে 15 বা 17% নিতে চাচ্ছেন। সেটাও কিন্তু অর্জন করা অনেকাংশেই সম্ভব হতে পারে যদি এই সংস্কারগুলো করা হয়। ধন্যবাদ ডক্টর মনসুর। ডক্টর আহমেদ, আপনার কি মনে হয় যে আমাদের করদাতার সংখ্যা এত কম, এত বড় একটা দেশ যেখানে 16 কোটি লোক, সেখানে টিআইএন এর সংখ্যা মাত্র 13 লাখের মতো সর্বোচ্চ, সমস্যাটা কোথায়? কেন বেশি লোককে আমরা ট্যাক্স নেটে আওতা আনতে পারছি না? কারণ যেটা উনি বললেন যে এই যে করের যে প্রশাসনটা, সেই সিস্টেমের মধ্যে অনেক লুপহোলস রয়ে গেছে। আপনি অনেক জায়গায় অনেক ছাড় দিয়েছেন। আমরা যদি গত নির্বাচনের সময় আমরা পত্রপত্রিকায় দেখেছি বিভিন্ন নির্বাচনে যারা দাঁড়িয়েছেন তাদের ইনকাম, তারপরে মন্ত্রী যারা আছেন তাদের ইনকাম নিয়ে অনেক কিছু, এবং আপনারা খেয়াল করেছেন বোধহয় সব জায়গায় আমরা দেখেছি যে মৎস্য খামারির সংখ্যা অনেক বেশি। মৎস্য ব্যবসায়ী, আমরা সবাই কেন মৎস্য ব্যবসায়ী হয়ে গেলাম? কারণ ওখানে আপনার করে অনেক ছাড় আছে, আপনার ট্যাক্স নাই। সো ইটস ভেরি ইজি, আপনি এনি ইনকাম অন্য 10টা জায়গা থেকে ইনকাম করে আপনি দেখাবেন আপনার মাছের পুকুরে সব মাছে ভরে যাচ্ছে, ইনকাম ভরে যাচ্ছে। সো দিস শুড নট বি দ্য কেস। আপনি ইভেন যারা টিন আছে তারা সবাই কি করদাতা? বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন টিনটা নানান কারণে খোলা হয়। সরকার কিন্তু অনেকগুলো সিস্টেম করেছিল যে গাড়ি যদি কেউ কেনে তার ট্যাক্সটা দেখা হবে, তারপর ফ্ল্যাট কেনার সময় ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটার কতখানি, ইভেন আমরা দেখেছি যে রাজনীতিবিদরা যারা নির্বাচনে দাঁড়িয়েছেন কি ইলেকশন করছেন, যাদেরটা রিয়েলি মানুষের চোখের মধ্যে, সেইখানে যখন জনগণের মনে অনেক প্রশ্ন জেগেছে যে একজনের যে লেভেল অফ যে ধরনের লাইফস্টাইল তার, সেখানের সাথে তার কর মিলছে না, সেখানে সরকার কি করতে পেরেছে, সেখানে আমরা কতটা সুশাসন দেখেছি, সেই ব্যক্তি বা তাদের কাছ থেকে কর আদায়ের ক্ষেত্রে কতটা আমরা সুশাসন দেখেছি, তাহলে আর আপামর জনসাধারণের ক্ষেত্রে আর কি হচ্ছে? সেখানে তো তাদেরকে ট্যাক্স নেটে আনার অনেক লুপহোলস আছে। আমাদের কৃষক যারা আছেন, আমরা এটা ঠিক আমাদের প্রচুর প্রান্তিক চাষি, দরিদ্র চাষি, কিন্তু আমাদের ধনী চাষির সংখ্যাও কিন্তু কম নয়। সেখান থেকে আমরা ট্যাক্স আদায়ের যে ব্যবস্থাটা, সেখানে কিন্তু আপনি দেখবেন যে করদাতা নাই বললেই চলে। এই যে মৎস্য খামারি, রিয়েল যারা মৎস্য ব্যবসায়ী আসলেই করেন মৎস্য খামারি, তারা কিন্তু ট্যাক্সের টিনের মধ্যেই দেখবেন না। তাহলে হচ্ছে যে আমার সিস্টেমের মধ্যে অনেক জায়গায় আমি ফাঁকফোকর রেখে দিয়েছি।
আমার এই বড় কৃষক ধনী অনেক ধনী ব্যবসায়ী বললে আপনার শুধু শহর কেন্দ্রিক অনেক অনেক বিলিয়নিয়ার ধনী ব্যবসায়ী না হলেও আপনি দেখবেন যে মফস্বল ছোট এবং শহরে ছোট অনেক শহরেও হতে পারে। কিন্তু বড় বড় ব্যবসায়ীরা আছেন। প্রচুর আপনার চাতালের যারা মালিক তাদের যে ব্যবসার যে মানে অবস্থা, সেখানে ছোট চাতাল থেকে ধরে বড় রাইস মিল কিন্তু আছে, সেখানে আপনি কতজনকে ট্যাক্সের আওতায় এনেছেন এবং এগুলো কিন্তু ভিজিবল তাদের ব্যবসা। তো সেই ডক্টর মনসুর, জায়গাটা তো যত্ন আপনার কি মনে হয় আমরা কেন যেতে পারছি না? এটা কি রাজনৈতিক সদিচ্ছার অভাব? একটা তো আছে রাজনৈতিক সদিচ্ছা, কারণ যখনই সরকার একটু আগাবে, আমি অন্যান্য দেশের এক্সপিরিয়েন্স থেকেও দেখেছি, সরকার যখন কঠিনভাবে এগিয়ে যায় একটা রাজনৈতিক চাপ আসে, এবং চাপের ফলে তখন এই চাপটা কেন রাজনীতিকরা সহ্য করতে পারে না? কারণ দেশ কি রুল অফ ল নাই? এটা রুল অফ লর কথা বলবো না। সুশাসন নাই। রাজনীতিবিদদের এক ধরনের প্রবণতা হচ্ছে গো ইজি, কারণ তাদের কনস্টিটিউয়েন্সির কথা চিন্তা করতে হয় বিভিন্ন কারণে। তারা আবার অ্যাট দ্য সেম টাইম রাজনীতিবিদ অন্য উপরের মহলে একটা অন্য চাপ আছে, সেটা হচ্ছে যে আমাদের আবার অর্থের প্রয়োজন যদি আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হয়। তো এই দুটোকে ব্যালেন্স করেই তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্তটা নিয়ে থাকে। এখন যেটা সমস্যাটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক সমস্যা নয়। যেমন আমি বলি, আমাদের ভ্যাট ইনকাম ট্যাক্স উইথহোল্ডিং করি আমরা 10%, আচ্ছা, কিন্তু আসলে হয়তো প্রদেয় হচ্ছে 25%। অ্যাডমিনিস্ট্রেশনের কোনো মেকানিজমই নাই যে তাকে একটা নোটিশ পাঠানো যে তুমি 10% ইনকাম ট্যাক্স দিয়েছো, তোমাকে ট্যাক্স আমরা ব্যাংক থেকে কেটে রেখেছি, আর 15% কোথায়? তুমি রিটার্ন সাবমিট করছো না কেন? বেশিরভাগ টিনই খোলা হয়েছে কারণ ব্যাংকে 15%-এর বদলে 10% ইনকাম ট্যাক্স কাট অফ করে যেন আমি রেহাই পেয়ে যাই। কিন্তু পরবর্তী 15% পর্যন্ত বা আরো বেশি যে কর দেও, সেটাকে নিয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কোনো ফলো আপই করে না। আচ্ছা, এবং এই এখানে কিন্তু আমরা mechanism- ডিজিটাল বাংলাদেশ বলি না, জি। ডিজিটাল বাংলাদেশ বলছি আমরা, কিন্তু ডিজিটাল বাংলাদেশের মূল উদ্দেশ্যটা কিন্তু স্বচ্ছতা, জবাবদিহিতা না, যেটা আমাদের ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে এখন অনেক এসেছে। আচ্ছা। অনেক কিছু এখন জমি জমার হিসাব টিসাব সবকিছু আমরা কিন্তু অনলাইনে পাই। সেখানে এই করের বিষয়ের যে ডিজিটালাইজড যে সিস্টেমটা, সাম্প্রতিক সময় দেখলাম তো ওয়ার্ল্ড ব্যাংক একটা প্রজেক্ট একটা সিস্টেম সিম্পল, যে নন ফাইলার নোটিশ দেওয়া, এটা অটোমেটিক্যালি কম্পিউটার জেনারেট করতে পারে আচ্ছা। যদি সিস্টেমটা থাকে। অটোমেটিক একটা মানুষেরও তাকিয়ে দেখার দরকার নেই, 10 লক্ষ হয়তো নোটিশ চলে আসবে, নাম ঠিকানা দিয়ে যে তুমি ট্যাক্স ফাইল করো না, অল দ্যাট ইজ নিডেড, ওটাকে পোস্ট করে দেওয়া। একটা নোটিশ, সরকারের নোটিশ পেলেই কিন্তু একটু মানুষ নড়ে চড়ে পড়ে। আমরা কিন্তু নানান সেটাও আমরা ব্যাপারে করছি। মোবাইলে এখন নোটিশ পাই, কিন্তু হ্যাঁ, সরকারের সেটা বিভিন্ন সম্ভব। কিছু। তো আমাদের মোবাইলে সেইখানে সম্ভব। এই সিস্টেমটা আমরা যদি কম্পিউটার নাও বলি, ইমেলে আমাদের নেওয়া সম্ভব হয়। চেষ্টা করতে হবে আমাদের প্রযুক্তিকে এই ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনে নিয়ে আসা। আপনি যেটার কথা বললেন বিশ্ব ব্যাংকের প্রজেক্ট, এটা ভ্যাটের জন্য করা হচ্ছে। এটার কথা আমি বলছিলাম যে এটাকে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। আচ্ছা। তা না হলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফল পাবো না। আচ্ছা, আমাদের শেষ করতে হচ্ছে, সময় স্বল্প। ডক্টর মনসুর, আপনাকে ধন্যবাদ। ডক্টর আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে নিশ্চয়ই আমাদের আবারও কথা হবে। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মোট, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।